নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি সৈয়দ মোস্তাফা সিরাজের লেখা রহস্য গল্প কাকতাড়ুয়া বৃত্তান্ত। কর্নেলের জীবনে এ যাবৎকালের একটি অবিস্মরণীয় কীর্তি। মাত্র 1 ঘন্টার মধ্যে একটি জটিল রহস্য ফাঁস। বলছি 1 ঘন্টা, এটা নেহাত কথার কথা, কারণ সেই সময় আমি ঘড়ি দেখিনি। তবে আমার স্মৃতিতে 1 ঘন্টা শব্দটা কেন কে জানে মাপজোক হয়ে থেকে গিয়েছে। কিন্তু তার চেয়ে বড় কথা, সেই জটিল রহস্যটা একটা সাংঘাতিক খুন খারাপির। পুলিশ খবর পেয়ে দ্রুত অকস্থলে গিয়েছিল। লালবাজারের বাঘা গোয়েন্দারা গিয়ে তাদের পেশাগত দক্ষতার চূড়ান্ত প্রয়োগ করেছিলেন। একজনকে পাকড়াও করে শিগগির চার্জশিট তৈরিতেও তারা ব্যস্ত হয়ে উঠেছিলেন। অথচ কর্নেল গিয়ে সবাইকে অবাক করে প্রকৃত খুনিকে শনাক্ত করার পর দেখা যায় ধৃত লোকটি খুনি নয়, অত্যন্ত নিরীহ এক গোবেচারা এবং নির্বোধ বটে। কর্নেলের টুপিতে গোঁজা এই উজ্জ্বল পালকটি সম্পর্কে এতকাল আমাকে নীরব থাকতে হয়েছিল, সেটা কর্নেলেরই নির্দেশে। আজ বিকেলে আমাকে অবাক করে তিনি টেলিফোনে বললেন, বৈজয়ন্তী ভিলার ঘটনাটা এবার সাতকাহন করে লিখে তোমাদের কাগজে ছাপতে পারো জয়ন্ত। উত্তেজিতভাবে বললাম, সে কি, ওটা তো বাসি ঘটনা। রহস্য কখনো বাসি হয় না, শুধু চাই কলমের জোর। ঠিক আছে, কিন্তু 3 বছর পরে হঠাৎ আজ আপনার মত বদলালো কেন? আজ দুপুরে ওই এলাকায় একটা কাজে গিয়ে চোখে পড়ল, বিশাল বাড়িটা কোনো প্রমোটারের লোকেরা ভেঙে ফেলেছে। যাই হোক, আর কথা নয়, রাখছি। রিসিভার রাখার পর উত্তেজনা মিইয়ে গেল। তারপর চোখে ভেসে উঠল ওল্ড বালিগঞ্জ প্রেস এলাকার একটা বিশাল বনেদি বাড়ি। সামনে সুদৃশ্য লন, গাড়ি বারান্দা। প্রায় 2 একর জমির দক্ষিণাংশে বৈজয়ন্তী ভিলা নামে বাড়িটার পশ্চিমে একতলা কয়েকটা ঘর এবং টানা বারান্দা। ঘরগুলিতে ঠাকুর, চাকর, দারোয়ান, ড্রাইভার, মালিক এইসব মানুষের বাস। পূর্বে ফুলবাগিচা আর দেশি বিদেশি বিচিত্র উদ্ভিদ। উত্তরে সুইমিং পুল, তার পাশে টেনিস লন। টেনিস বল যাতে জলে না পড়ে সেই জন্য সুইমিং পুলের কিনারা ঘেঁষে টেনে বাঁধা লম্বাটে তেলপোল, 7-8 ফুট উঁচু। হ্যাঁ, 3 বছর আগে মার্চের এক রবিবারে কর্নেলের সঙ্গে বৈজয়ন্তী ভিলায় গিয়ে ওই রকম টেনে বাঁধা তেলপোলে পর্দাটা দেখেছিল। কিন্তু কাহিনীটা গোড়া থেকেই শুরু করা উচিত। আমি বলেছি, মার্চ মাসে এক রবিবার সকালে কর্নেলের অ্যাপার্টমেন্টে যথারীতি আড্ডা দিতে গিয়েছিলাম। ছাদের বাগান পরিচর্যা করে এসে কর্নেল তার জাদুঘর সদৃশ ড্রয়িং রুমে সবে কফি শেষ করে চুরুট ধরিয়েছেন। এমন সময় টেলিফোন বেজে উঠল। কর্নেল বললেন, ফোনটা ধরো জয়ন্ত। রিসিভার তুলে সাড়া দিলুম। কেউ ভারিক্কি গলায় বলল, কর্নেল সাহেবের সঙ্গে কথা বলতে চাই, ওকে দিন। বুঝতে পারলুম যিনি ফোন করেছেন কর্নেলের কণ্ঠস্বর তার খুব পরিচিত। তবে একটু মজা করার জন্য পাল্টা ডাঁট দেখিয়ে বললুম, আপনি কোত্থেকে বলছেন, নামটা বলুন। ভদ্রলোক খাপ্পা হয়ে বললেন, ধুর মশাই, এই সাংঘাতিক ঘটনার সময় কোত্থেকে নামটা বলুন। কে আপনি? শিগগির কর্নেল সাহেবকে দিন,
হাতে সময় কম, পুলিশ এসে গিয়েছে। যা ভেবেছিলাম তাই হলো। কি আশ্চর্য, পুলিশ এসেছে কেন? কি ভেবেছিলেন আপনি? মলচ্ছাই, কর্নেল সাহেবকে দিন। কর্নেল আমার হাত থেকে রিসিভার নিয়ে বললেন, গুড মর্নিং মিস্টার সান্যাল। জয়ন্তকে আপনি তো চেনেন, টেপো ছোকরা। তো পুলিশ এসেছে এবং আপনি যা ভেবেছিলেন তাই ঘটেছে। তার মানে অবনীবাবুর সত্যি কোনো বিপদ ঘটেছে, এই তো? সর্বনাশ, বলেন কি? এরপর কর্নেল ক্রমাগত হু হু করতে থাকলেন। তারপর এক সময় রিসিভার নামিয়ে রেখে গম্ভীর মুখে বললেন, ভবানীপ্রসাদ সান্যালের সঙ্গে তোমার রসিকতা করা ঠিক হয়নি জয়ন্ত। একটু চমক খেয়ে বললুম, হ্যাঁ, পি সান্যাল? মানে সেই রিটায়ার্ড জজ সাহেব? কর্নেল উঠে দাঁড়িয়ে বললেন, 1 মিনিট, তৈরি হয়ে আসছি, এখনই দুজনে বেরোবো। কিছুক্ষণ পরে নিচের লনে নেমে পার্কিং জোন থেকে আমার গাড়িটা স্টার্ট দিয়ে নিয়ে এলুম। কর্নেল আমার বাঁ পাশে তার প্রকাণ্ড শরীর গলিয়ে বসলেন। বললুম, জজ সাহেব আমাকে জেলে ঢোকাবেন না তো? রসিকতা করে বিপদ বাঁধিয়েছি। কর্নেল অন্যমনস্কভাবে বললেন, সোজা ওল্ড বালিগঞ্জ প্লেসে চলো, তারপর আমি রাস্তাটা দেখিয়ে দেব। ওল্ড বালিগঞ্জ প্লেসে পৌঁছে একটা রাস্তা দেখিয়ে দিলেন। রাস্তাটা তত চওড়া নয়, কিন্তু অস্বাভাবিক নির্জন। দুধারে বনেদি বিত্তবানদের বাড়ি, দুধারে ঘন গাছ। কয়েক মিনিট এগিয়ে দেখলুম একটা পুলিশ ভ্যান আর লাল জিপ গাড়ি দাঁড়িয়ে আছে। কর্নেলের নির্দেশে একটু এগিয়ে গিয়ে গাড়ি দাঁড় করালুম। কর্নেল গাড়ি থেকে নামলেন। দেখলুম রিটায়ার্ড জজ সাহেবের হাতে ছড়ি এবং মুখে পাইপ। তিনি তার বাড়ির গেটেই যে দাঁড়িয়ে আছেন তা বোঝা গেল গেটের গায়ে বসানো মার্বেল প্লেটে তার নাম খোদাই দেখে। দুজনের মধ্যে চাপা স্বরে কিছু কথা হলো। তারপর মিস্টার সান্যাল তার বাড়িতে ঢুকে গেলেন। কর্নেল এসে ডাকলেন, জয়ন্ত, গাড়িতে চাবি এঁটে চলে এসো। কর্নেলকে অনুসরণ করলুম। পুলিশের জিপ থেকে একজন অফিসার ততক্ষণে বেরিয়ে এসে পাশের বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছিলেন। কর্নেলকে করজোড়ে নমস্কার করে সহাস্যে বললেন, এই কেসে আপনি ইন্টারেস্টেড তা ভাবতে পারিনি স্যার। প্রবীর, অবনী বসুরায় আমার চেনা মানুষ ছিলেন। হাই সি, বডি কি মর্গে পাঠানো হয়েছে? 2 ঘন্টা আগে ভোর 6টায় আমরা খবর পেয়েছিলাম। তোমাদের ওসি সাহেব কোথায়? বাড়ি ভিতরে ডিটেকটিভ ডিপার্টমেন্টের অফিসারদের সঙ্গে আছেন, এখনো জেরা চলছে। ডিসি লাহিড়ী সাহেব এই কেসে ইন্টারেস্টেড। বাহ, কাকে অ্যারেস্ট করা হয়েছে? হ্যাঁ স্যার, ফটিক নামে একজন ইয়ং সার্ভেন্টকে কাস্টডিতে পাঠানো হয়েছে। প্রবীরবাবুর নির্দেশে দারোয়ান গেট খুলে দিল। লনে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে একটা লোকের সঙ্গে কথা বলছিলেন। কর্নেলকে দেখে তিনি নমস্কার করে সহাস্যে বললেন, কি আশ্চর্য মৃণালবাবু, মিস্টার বসুরায় আমার বন্ধু ছিলেন, খবর পেয়ে আসতে হলো। এসআই প্রবীরের কাছে শুনে এলুম খুনি ধরা পড়েছে। হ্যাঁ, মালি হরনাথ কাল সন্ধ্যায় সার্ভেন্ট ফটিককে বাড়ির ওপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেছিল। সেখানেই আজ ভোরে মিস্টার বসুরায়ের বডি পড়েছিল। জেরার সময় ফটিক উল্টো পাল্টা কথা বলেছে, তার হাবে ভাবে বোঝা গিয়েছে খুনি সেই। মোটিভ? মিস্টার বসুরায়ের কোনো শত্রুর কাছে টাকা খেয়ে সে খুন করেছে। তার ঘর সার্চ করে বালিশের তলায় 10,000 টাকার একটা বান্ডিল পাওয়া গিয়েছে। ফটিকের বক্তব্য কি? মৃণালবাবু হাসলেন, সে নাকি জানে না তার বালিশের তলায় টাকা আছে। কর্নেলও হাসলেন, অর্থাৎ তার বক্তব্য তার অজ্ঞাতসারে কেউ টাকাগুলো তার বালিশের তলায় রেখেছে। দ্যাটস রাইট কর্নেল সরকার। লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টের কে কে এসেছেন? আপনি চিনবেন, নরেশ ধর আর মুস্তাক আহমেদ। হলঘরে এখনো তারা জেরা করছে। চলুন আগে দেখা যাক বডি কোথায় পড়েছিল। দোতলা বাড়ির পূর্ব দিকে নিয়ে গেলেন মৃণালবাবু। ইনি যে অফিসার ইনচার্জ তা বুঝতে পেরেছিলাম। এদিকে বাড়ির দেওয়ালের নিচে
ফুট 4-5 জায়গা সিমেন্ট করা সরু পথের মতো উত্তরে সুইমিং পুলের দিকে চলে গিয়েছে। এই পথের ডান দিকে বাউন্ডারি পাঁচিল অবধি ফুল বাগিচা, ক্যাকটাস এবং নানা উঁচু নিচু দেশি বিদেশি বিচিত্র সব উদ্ভিদ ও গুল্মলতার স্তূপাকৃতি ঝোপ। কর্নেলকে জায়গাটা দেখিয়ে দিলেন মৃণালবাবু। দেখলুম এখনো চাপ চাপ রক্ত পড়ে আছে সিমেন্টের উপর, খড়ির দাগ দিয়ে জায়গাটা চিহ্নিত। কর্নেল বললেন, বডি কি অবস্থায় ছিল? উপর হয়ে পড়েছিল, মাথার পিছনে আঘাত করেছিল ফটিক। মোটা বেটে একটা লোহার রড রক্তমাখা অবস্থায় ওখানে পড়েছিল। ফুট 6 দূরে ফুলের ঝোপের পাশে খুনের অস্ত্রটা কোথায় পড়েছিল তা দেখিয়ে দিলেন মৃণালবাবু। সেখানে ভিজে ঘাসের উপর রক্তের ছাপ দেখতে পেলুম। কর্নেল বললেন, মার্ডার ওয়েপনটা কি নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, ফরেন্সিক টেস্ট হবে। কর্নেল ঝুঁকে জায়গাটা দেখার পর সোজা হয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু দেখে নিলেন। তারপর পা বাড়িয়ে সিমেন্ট বাঁধানো সরু রাস্তার ওপর উঠে বললেন, ওটা কি? মৃণালবাবু বললেন, কোনটা? কর্নেল ঝোপের পাশে নেতিয়ে পড়ে থাকা যে জিনিসটা তুলে ধরলেন, অবাক হয়ে দেখলুম সেটা একটা ছোট্ট কাকতারুয়া। কালো পোশাক পরানো কাকতারুয়ার কালো মুন্ডুতে সাদা চোখ মুখ আঁকা। মৃণালবাবু হাসতে হাসতে বললেন, কাকের খুব উপদ্রব, তাই মালিক হরনাথ কাকতারুয়াটা তৈরি করে এখানে পুঁতে রেখেছিল। কিভাবে উপড়ে গিয়েছে এই দেখুন গর্ত। কর্নেল বললেন, হরনাথকে এখন পাওয়া যাবে নাকি তাকে জেরা করা হচ্ছে? তার জেরা শেষ। 1 মিনিট, তাকে ডেকে আনছি। মৃণালবাবু বাড়ির সামনে লন ঘুরে অদৃশ্য হলেন। কর্নেল তাকে অনুসরণের ভঙ্গিতে লনে গিয়ে তখনই ঘুরে এলেন। বললুম, কি ব্যাপার? গেট থেকে এখানটা দেখতে পাওয়া যায়। তাতে কি? কিছু না বলে কর্নেল কাকতারুয়াটার দিকে মনোযোগ দিলেন। অবাক হয়ে ওর ক্রিয়াকলাপ লক্ষ্য করছিলাম। একটু পরে মধ্যবয়সী একটা হাফ প্যান্ট গেঞ্জি পরা লোক কাচুমাচু মুখে মৃণালবাবুর সঙ্গে এলো। মৃণালবাবু বললেন, কর্নেল সরকার, এই হচ্ছে মালি হরনাথ। কর্নেল বললেন, আচ্ছা হরনাথ, এই কাকতারুয়াটা কবে তৈরি করেছিলে? আজ্ঞে স্যার, কাকের খুব উপদ্রব, তাই কাল দুপুরে মেম সাহেব বললেন কাক তাড়ানোর ব্যবস্থা করো। আমি ভেবেচিন্তে তখন এই কাকতারুয়াটা তৈরি করে এখানে পুঁতে দিলুম। কাল কখন পুঁতেছিলে? আজ্ঞে বিকেলে। তোমার সাহেব কাল কখন বাড়ি ফিরেছিলেন? সাহেবের বাড়ি ফিরতে রাত্রির হয়, অফিস থেকে ক্লাবে যান। সাহেব কাল রাত্রে কখন বাড়ি ফিরেছিলেন আমি দেখিনি, নিজেই গাড়ি চালিয়ে ফেরেন। দারোয়ান তাহলে জানে? মৃণালবাবু বললেন, হ্যাঁ, দারোয়ান মতি সিং বলেছে সাহেব গত রাত্রে প্রায় 12টার সময় বাড়ি ফিরেছিলেন। তারপর সে গেটে তালা এঁটে তার ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। মিসেস বসু রায় কি বলেছেন? উনি ঘুমের ওষুধ খেয়ে রাত 10টায় শুয়ে পড়েন। ওর নার্ভের অসুখ আছে, ডাক্তারের প্রেসক্রিপশন দেখেছি, কড়া ডোজের ঘুমের ওষুধ। মিসেস বসু রায়ের সঙ্গে একটু কথা বলতুম। দেখছি বলে মৃণালবাবু চলে গেলেন। কর্নেল বললেন, আচ্ছা হরনাথ, তোমার কাকতারুয়া ওই ঝোপে পড়েছিল দেখলুম। হরনাথ বলল, আজ্ঞে স্যার, হতচ্ছাড়া ফটিকের কাজ ওটা। সাহেবকে মারবে বলে ঝোপে ওত পেতে বসেছিল, সেই এটা উপড়ে ফেলেছে। আর কে উপড়াবে? তোমার সাহেব রাত দুপুরে এখানে কেন এসেছিলেন, কি মনে হয় তোমার? হরনাথ মুখ তুলে দোতলার একটা জানলা দেখিয়ে বলল, আমার কথা পুলিশকে বলেছি স্যার। আমার মনে হয়েছে ওই জানলা থেকে সাহেব নিচে ফটিককে দেখতে পেয়েছিলেন। ফটিকের স্বভাব চরিত্র ভালো না, কাজের মেয়ে ললিতার সঙ্গে ওর ভাব আছে। সাহেব হয়তো দুজনকে হাতে নাতে ধরতে চুপি চুপি নেমে এসেছিলেন, তখনই ফটিক তার মাথায় রড মেরেছে। পেছনকার খুলি ফেটে ঘাড় ভেঙে পড়ে গিয়েছিলেন সাহেব। ঘাড় ভেঙেছিল?
পুলিশ বাবুরা তাই বলছিলেন স্যার। টেনিসের কোর্টের পাশে তেরপলের পর্দা দেখছি। কাল কারা টেনিস খেলেছিল? আগে মেম সাহেব আর ওনার ছেলে মানুষবাবু। শুনেছি মানুষবাবু তোমার সাহেবের ছেলে নয়? আগে না স্যার, আগের মেম সাহেব ক্যান্সারে মারা গিয়েছিলেন, তারপর সাহেব আবার বিয়ে করেছিলেন। এই মেম সাহেবের ছেলে মানুষবাবু। তার মানে তোমার এখনকার মেম সাহেবের আগে বিয়ে হয়েছিল, সেই পক্ষের ছেলে। হরনাথ চাপা সারে বলল, বড় লোকের ব্যাপার স্যার। ছেলে শুদ্ধ মেম সাহেব এ বাড়িতে এসেছিলেন। কত বছর আগে? তা বছর 20 হবে। মানসবাবুর বয়স তখন মোটে 4-5 বছর। কর্নেল কথা বলার সময় এদিক ওদিক তাকাচ্ছিলেন। হঠাৎ মুখ তুলে বললেন, ছাদে তোমাদের মানসবাবুকে দেখলুম মনে হচ্ছে। হরনাথ দ্রুত মুখ তুলেছিল, বলল, হ্যাঁ, খুব বদরাগী স্যার, হয়তো দেখছিল এখানে কি হচ্ছে। আমিও মুখ তুলে 1 সেকেন্ডের জন্য একটা মুখ সরে যেতে দেখেছিলাম। মুখটা ফর্সা এবং চোখের দৃষ্টি যেন তীক্ষ্ণ, কিংবা আমারই দেখার ভুল। কর্নেল এবার ফুলের ঝোপগুলির দিকে ঘুরে বললেন, বাহ, প্রত্যেকটা ঝোপের চারদিক ঘিরে পাথর বসানো দেখছি। হ্যাঁ স্যার, সাহেব কোত্থেকে এইসব পাথরের চাঙড় ট্রাক বোঝাই করে এনেছিলেন। এই সময় মৃণালবাবু এলেন। আসুন কর্নেল সরকার, মিসেস সোহিনী বসুরায় উপরের ঘরে আপনাকে যেতে অনুরোধ করলেন। 1 মিনিট বলে কর্নেল ফুলের ঝোপে ঢুকে একটু ঝুঁকে কি দেখতে থাকলেন। মৃণালবাবু বললেন, কি দেখছেন? পাথরগুলো সব ঝোপ ঘিরে বৃত্তাকারে সাজানো আছে। শুধু এই ঝোপের একটা পাথর বৃত্তরেখা থেকে সরে এসেছে। কেন? বলে তিনি দুহাতে একটা পাথরের চাঙড় তুললেন। তখনই মৃণালবাবু বলে উঠলেন, মাই গড, পাথরের তলায় লাল রং, মাটিতেও লাল রং। লাল রং নয় মৃণালবাবু, রক্ত। এই পাথরে মার্ডার ওয়েপন। লোহার রডটা আপনাদের ভুল পথে চালাতে ওখানে ডেড বডির কাছে রক্ত মাখিয়ে ফেলে রেখেছিল খুনি। কি আশ্চর্য, কিন্তু পাথরটা তো ভারী, ওটা দিয়ে মাথার পিছনে। কর্নেল তার কথার উপরে বললেন, খুনের রহস্য আমি ফাঁস করেছি মৃণালবাবু। হ্যাঁ, বলেন কি? কর্নেল হাসলেন। এই পাথরটা এখান থেকে খুনি সন্ধ্যার পর কোনো এক সময় তুলে নিয়ে দোতলার ছাদে রেখেছিল। আর এই দেখুন কাকতারুয়া, এটি এখানে পোতা ছিল। মিস্টার বসুরায় কাল দুপুর রাত্রে গেটে গাড়ি ঢোকানোর সময় এটা দেখতে পান। তিনি গ্যারাজে গাড়ি ঢুকিয়ে জিনিসটা কি তাই দেখতে আসেন এবং ক্ষীণ আলোয় স্বভাবত তাকে একটু ঝুঁকে এটা দেখতে হয়েছিল। উনি লম্বা মানুষ, যেই উনি ঝুঁকেছেন তখনই দোতলার ছাদ থেকে খুনি এই ভারী পাথরটা ওর মাথায় ফেলে দেয়। মাথার পিছনে ঘাড় অবধি তাই আঘাত লেগে মিস্টার বসুরায় ওয়াজ স্পটেড। হরনাথ, কাল তুমি বিকেলে এখানে জলসেচ করেছিলে? হতবাক মালি বলল, হ্যাঁ স্যার। তাহলে চলুন বিড়ালবাবু, দোতলার ছাদে যাই। এই পাথরের তলায় ভিজে মাটি ছিল, সেই চিহ্ন দোতলার ছাদে খুঁজে পাবো। আর এও বোঝা যাবে খুনি খুব ধূর্ত, কিংবা তার পরামর্শদাতাই ধূর্ত। দোতলার ছাদে গিয়ে নিচে অবনী বসুরায়ের মৃতদেহ যেখানে পড়েছিল তার সোজাসুজি উপরে একটা জায়গায় ড্রেন পাইপের পাশে মাটির ছাপ দেখা গিয়েছিল। খুনি কল্পনা করেনি তার মোডুস অপারেন্ডি এভাবে কেউ ধরে ফেলবে, তাই জল ঢেলে মাটির ছাপ ধুয়ে ফেলেনি। ছাদে শর্টস এবং সাদা টি শার্ট পরা মানুষ তখন যোগব্যায়ামের ভঙ্গি করছিল। কর্নেল একটু হেসে বলেছিলেন, গায়ে জামা পরে কেউ যোগব্যায়াম করে না মানুষ। মানুষ ঘুষি পাকিয়ে বলেছিল, হু আর ইউ? কর্নেল নীলাদ্রি সরকার। মানুষ, রোদে ঘেমে জামা ভিজে গেছে, যোগব্যায়ামের নিয়মই তুমি জানো না। মৃণালবাবু, অ্যারেস্ট দ্য কিলার। মৃণালবাবু মানুষের ঘুষি থেকে মাথা বাঁচিয়ে তার টি শার্টের কলার আঁকড়ে ধরে পিঠে কনু দিয়ে আঘাত করতেই মানুষ বশ মেনেছিল। তারপর কর্নেল নিচে এসে লালবাজারের ডিটেকটিভ এসআই নরেশবাবুকে বলেছিলেন,
নরেশ, তুমি অবিলম্বে পাশের বাড়ি রিটায়ার্ড জজ সাহেব মিস্টার সান্যালের সঙ্গে দেখা করো। খুনের মোটিভ পেয়ে যাবে। মিস্টার বসু রায়ের লয়ার তপন পাল তাকে বলেছেন, কিছুদিন আগে মিস্টার বসু রায় তার স্ত্রীর অনুরোধে সম্পত্তির অর্ধেকটা মানুষের নামে উইল করেছেন। কিন্তু মিসেস সোহিনী বসু রায়ের আগের পক্ষের পুত্রটির হাবভাব তার ভালো ঠেকছে না, তাই উইল তার মিসেসের অজ্ঞাতসারে বদলাতে চান। কাল সোমবারই তিনি উইল বদলানোর দিন ঠিক করেছিলেন। নরেশবাবু হাসলেন। তা হইলে সেই শ্যামরা খবর রাখতো, উইল বদলাইবার আগে সৎ বাবারে হেভি পাথর মাইরা খুন করলো। কি কন? কর্নেল চাপা স্বরে বললেন, মিসেসও সন্দেহের ঊর্ধ্বে নন নরেশ। তুমি এখনই মিসেসের ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্র সার্চ করো। আমার দৃঢ় বিশ্বাস কাল শনিবার 10,000 টাকা ওর অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। আর সেই টাকা ফটিকের বালিশের তলা রাখছে। কি কন? নিছক অঙ্ক, তবে মিলে যাবে। চলি এবার। ফেরার পথে কর্নেল বলেছিলেন, খুব ধূর্ত মাথার প্ল্যান, যেন নিচে দাঁড়িয়ে খুনি মাথার পিছনে মেরেছে। এর পরের ঘটনা আমি জানতাম, অঙ্কটা মিলে গিয়েছিল। কিন্তু কেন কর্নেল এই ঘটনা সম্পর্কে আমাকে নীরব থাকতে বলেছিলেন তা জানতে পারলাম 3 বছর পরে খবরটা দৈনিক সত্যসেবক পত্রিকায় প্রকাশের পরদিন। বৈজয়ন্তী ভিলা প্রমোটার ধ্বংস করেছে, এটার চেয়ে বড় কারণ কর্নেল আমাকে মুখোমুখি জানিয়েছেন। মিসেস সোহিনী বসু রায় ছিলেন একসময় সিনেমা জগতের নামকরা নায়িকা। তার দাদা প্রশান্ত সিংহ ঘটনাচক্রে কর্নেলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মিস্টার সিংহ কর্নেলকে ঘটনাটা চেপে যেতে অনুরোধ করেছিলেন। প্রভাবশালী মিস্টার সিংহের অনুরোধে কলকাতার অন্য সব পত্রপত্রিকার মালিকরাও ঘটনাটা চেপে যান। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরব পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।